মনে ভাবি যে সমস্ত তৃণমূলের বন্ধুরা শুভেন্দু অধিকারীকে গাল দেয়, কালকে আনা আবারকে দাদা বলে ডাকতে হয়। বুঝতে পারছেন না? আগে তো দাদা বলে ডাকতো, এখন গাল দিচ্ছে, আবার আগামী দিনে কিন্তু আবার না দাদা বলে ডাকতে হয়। কারণ শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে কতদিন থাকবে বা প্রাক্তন দলে ফিরে আসবে কি আসবে না বলা মুশকিল। কারণ এরা লিডার এক্সচেঞ্জ করে। বিদায়ী এমপি কত ভালো লোক আমি বলবো না উনি খারাপ, ওই কাঞ্চন বাবু বলতে পারবে, উত্তরপাড়ার বিধায়ক। এমপি কত ভালো লোক, আরামবাগের বিদায়ী এমপি অপরূপা পোদ্দার মহাশয়া বলতে পারবে। উনি বললেন না এই এমপি নাকি দলিত, সংখ্যালঘু তথা মুসলমান বিরোধী। আমি বলছি না এটা, ওটা ওনাদের দলের নেতারাই বলছে। এমপি কত ভালো লোক আপনাদের এখানে প্রধানকে জিজ্ঞাসা করবেন। তাই যারা উপস্থিত হয়েছেন বা অনেকের উপস্থিত হতে পারেননি, এখানে আসলে হয়তো অনেকে রুজি রুটিতে অনেকে বাধা দিতে পারে। যারা উপস্থিত হয়েছেন, দূর থেকে যারা শুনছেন, প্রত্যেককে আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। যারা এসে উপস্থিত হতে পারেননি তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। কারণ তারাও তো প্রতিনিয়ত লড়াইটা করছে এই দুর্নীতিগ্রস্ত দলের বিরুদ্ধে। একদিকে কেন্দ্রের বিভাজনের সরকার চালিয়েছে, আর আমাদের পশ্চিমবাংলায় আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটা দল। বাচ্চাদের রেশন, মিড ডে মিলের থেকে চুরি থেকে শুরু করে, রেশন চুরি থেকে শুরু করে, চাকরি চুরি থেকে শুরু করে কি অন্যায় না তারা করছে, কিন্তু বুক ফুলিয়ে বেড়াচ্ছে। দেখ, এখন লোকসভা নির্বাচনে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি মুন্সিরহাট বাজারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে। আমরা আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রার্থী দিয়েছি। খামচেন্নে তিনি লড়াই করছেন শাহরিয়ার মল্লিক সাহেব। ভারতবর্ষের ডেমোক্রেসিতে লোকসভা নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। দেশের আইনসভায় 140 কোটি মানুষ আছেন, দেশের আইনসভায় মাত্র 543 জন যায়। অর্থাৎ এই 140 কোটি মানুষ 543 জনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠায়। তাদের কাজটা হচ্ছে, যিনি পার্লামেন্টে যাবেন, পার্লামেন্টে গিয়ে আগামী 5 বছর দেশবাসী কিভাবে ভালো থাকবে, দেশ কিভাবে এগিয়ে যাবে, তার আইন সেখানে তৈরি হবে। এখানে যদি আমরা 140 কোটি মানুষ পার্লামেন্টে গিয়ে আইন তৈরি করতে চাই, সম্ভব নয়। দ্বিতীয়, যারা শুনবে তাদের শোনার ধৈর্য থাকবে না। সেই জন্য 10 লক্ষের লিমিটেশন ছিল, সেটা বাড়তে বাড়তে কোনো জায়গায় 14 লক্ষ, কোনো জায়গায় 15 লক্ষ, কোনো জায়গায় 18 লক্ষ ভোট দিয়ে একটা মানুষকে আমরা পাঠাই। শ্রীরামপুরের প্রায় 16 লক্ষের অধিক ভোটার আছে। এই 16 লক্ষের অধিক ভোটার মিলে যার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা ভোট আসবে তিনি পার্লামেন্টে যাবেন। এই পার্লামেন্ট নির্বাচনে বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুরে প্রার্থী দিয়েছে, সিপিএম কংগ্রেসের জোটে প্রার্থী দিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দিয়েছে, আইএসএফ প্রার্থী দিয়েছে, আরও বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে, আবার অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকের রাইট আছে কন্টেস্ট করার, প্রত্যেককে দাঁড়াতে পারে, প্রত্যেকে দাঁড়িয়ে তাদের কি আগামী দিনে করতে পারে তার কথা বলতে পারে। তবে একটা কথা বলি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিয়েছে, ওই মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি দেবে না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রার্থী দিয়েছে, যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আপনারা জিতিয়ে পার্লামেন্টে পাঠান, সর্বপ্রথম যে কাজটা করবে সেটা একটা এমপির গুরুদায়িত্ব যেটা মনে করি, তা নির্বাচনী ক্ষেত্রে, অর্থাৎ এই শ্রীরামপুরের নির্বাচনী ক্ষেত্রে শ্রীরামপুর বিধানসভা থেকে শুরু করে জগৎবল্লভপুর, ডোমজুর, জাঙ্গিপাড়া, আপনার চণ্ডীতলা, এই যে 7টা বিধানসভা আছে, এই 7টা বিধানসভার মানুষদের যে অভাব অভিযোগ, চাওয়া পাওয়া, যে সমস্যাগুলো আছে দেশের আইনসভার মধ্যে তুলে সেটাকে সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। একটা এমপির যা কাজ হওয়া দরকার সেই কাজটা আমাদের শাহরিয়ার মল্লিক সাহেব আপনাদের জন্য করবে। আপনারা অবগত আছেন, এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি বিদায়ী এমপি, অর্থাৎ তিনি কিন্তু 3 বারের এখানকার এমপি। 15 বছর তিনি এখান থেকে এমপি নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছেন। আপনাদের জেনে রাখা দরকার, একটা এমপির 1 বছরে 5 কোটি টাকা পায় তার নির্বাচনী ক্ষেত্রের উন্নয়নের জন্য। তাহলে 15 বছরে কত কোটি টাকা হচ্ছে?
75 কোটি টাকা সে উন্নয়নের জন্য পায়, তা নির্বাচনী ক্ষেত্রে উন্নয়নের জন্য। তো এখানে আমার তৃণমূলের ভাইরা থেকে থাকলে, কল্যাণবাবুর দলের লোকেরা থেকে থাকলে আমি বেশি কিছু তাদেরকে বলবো না, শুধু এতটুকুই বলবো, চতুর্থবারের জন্য আপনারা ভোট চাইতে আসছেন, আপনাদের রাইট আছে, অধিকার আছে, আপনি 100 বার চাইতে পারেন, কিন্তু চাওয়ার আগে অন্তত এটা অনুরোধ করব, আপনারা দায়িত্বশীল পার্টির পরিচয় দেবেন। এই 75 কোটি টাকা কল্যাণবাবুর মাধ্যমে কোথায় কোথায় উন্নয়ন হয়েছে তার ডেটাটা, তার তথ্যটা জনমানুষে প্রকাশ করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কল্যাণবাবু পারবে না, কারণ তিনাকে যে দায়িত্ব দিয়ে এই মুন্সিরহাটের ড্রাইভাররা, মুন্সিরহাটের মানুষেরা, মুন্সিরহাটের দোকানদাররা, মুন্সিরহাটের কৃষকরা, মুন্সিরহাটের সাধারণ মানুষেরা পার্লামেন্টে পাঠিয়েছিল, কল্যাণবাবু সেই দায়িত্ব পালন করতে পারেনি, কল্যাণবাবু ব্যর্থ হয়েছে। নিশ্চিতভাবে আমি চলে যাওয়ার পরে এখানে আমার তৃণমূলের বন্ধুরা প্রোগ্রাম করতে পারে, আমি কটা কোশ্চেন ছুড়ে দিয়ে যাব তৃণমূলী বন্ধুদের কাছে, কল্যাণবাবুদের কাছে, কল্যাণবাবুরা আসলে নওশাদ সিদ্দিকীর প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই 15 বছরে 75 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছেন তার শ্বেতপত্র জনমানুষে দিয়ে দিন। আমি ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়বাসীকে আশ্বস্ত করে রেখেছি যে আমি বছরে 60 লাখ টাকা পাই উন্নয়নের জন্য, সেটা বেড়ে 70 লাখ হয়েছে, সেটাও আমার জন্য। বিধানসভার মধ্যে মমতা ব্যানার্জিকে নওশাদ সিদ্দিকী প্রশ্ন করেছে বলেই 10 লাখ বেড়েছে। আপনাদের সীতানাথ বাবুরও কিন্তু বছরে 10 লাখ বেড়েছে, সেটা নওশাদ সিদ্দিকীর জন্য। তো 70 লাখ এখন হয়েছে। তো 5 বছর শেষ হওয়ার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে আমি ভাঙড়ের মানুষকে আশ্বস্ত করে রেখেছি যে 5 বছরে যে টাকাটা আমার ল্যাডের টাকা আসছে, আমার ক্ষেত্রে উন্নয়ন করতে পারবো, সেই টাকা কোথায় কত টাকা খরচ করেছি, এবং আমার যে মাইনেটা পাই 1,20,000 মতো, ওই টাকা থেকে কোথায় কি খরচ করেছি সমস্ত তথ্য দিয়ে ভাঙড়ের বাড়ি বাড়িতে খামচিহ্নে ভরে আমি পৌঁছে দেবো। আমি কল্যাণবাবুকে বলছি না যে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছাতে সময় স্বল্প, আগামী 20 তারিখে ভোট, অন্তত কল্যাণবাবু মেন মার্কেটে বড় বড় ব্যানার করে, যে ধরনের ভোট চাইছে ব্যানার করে, ওই ধরনের ব্যানার করে ঝুলিয়ে দিক। মুন্সিরহাট বাজারে একটা দিক, ফুরফুরা শরীফে দিক, অঞ্চলে অন্তত একটা করে ব্যানার দিক, যে এই 75 কোটির প্রায় 75 কোটি টাকা উনি কোথায় কোথায় খরচ করেছেন। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখান থেকে পারবে না উনি, কারণ ওনাকে যে দায়িত্ব দিয়েছে উনি পালন করেননি। উনি তো পার্লামেন্টে গিয়ে ওনার দায়িত্ব, আমি ড্রাইভার, কেন্দ্রের এই শুভেন্দু অধিকারীদের বড় বড় সরকার, এই দিলীপ ঘোষীদের এই জমলাবাজের সরকার কেন্দ্রে যখন ড্রাইভার ভাইদের বিরুদ্ধে বিল পাস করেছিল, মুন্সিরহাটের ড্রাইভারদের স্বার্থে কল্যাণবাবুর উচিত ছিল কে পার্লামেন্টে দাঁড়িয়ে ওই ড্রাইভারদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে তার বিরোধিতা করা। কিন্তু দুঃখ লাগে, একটু কল্যাণবাবুকে জিজ্ঞাসা করবেন, তার দলের সমর্থক ভালোবাসার মানুষ থাকলে জিজ্ঞাসা করবেন, যখন কেন্দ্রের এই শুভেন্দু অধিকারীদের বড় বড় সরকার, বিভাজনের সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করলো, কল্যাণবাবু তখন শব্দ খরচ না করে বকলমে বিজেপিকে সহযোগিতা করেছে। এইটা ম্যাটাডোর স্ট্যান্ড তো নাকি? নিশ্চিতভাবে এখানে ড্রাইভাররা বেশি আছে, ড্রাইভার ভাই যাচ্ছে, ইনি ইচ্ছা করে, কোনো ড্রাইভার ইচ্ছা করে একটা পিঁপড়ে কেউ মারে না, কিন্তু শুভেন্দু অধিকারীদের সরকার ড্রাইভারদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য বিল পাস করিয়েছে যে কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে যদি ওখানে ছেড়ে চলে যায় না কি হয়, 10 বছর জেল, কত লক্ষ টাকা জরিমানা। আমরা কল্যাণবাবুকে পার্লামেন্টে এই জন্যই পাঠিয়েছিলাম, ভোট দিয়েছিল মানুষজন এই জন্যই, জনগণের বিপক্ষে কোনো বিল পাস হলে তার বিরোধিতা করবে, কিন্তু এটা তো জনগণের বিপক্ষে। ড্রাইভার তো জনগণের মধ্যে পড়ে, শ্রমজীবী মানুষের মধ্যে পড়ে, সেই ড্রাইভারের বিরুদ্ধে যখন বিল পাস হলো কল্যাণবাবু শব্দ খরচ করেনি। তাই ম্যাটাডোর স্ট্যান্ডের ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো, মুন্সিরহাটের ড্রাইভারদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বিরুদ্ধে সর্বপ্রথম বিল পাস করেছে বিজেপি, এই বিজেপিকে একটাও ভোট আপনারা দেবেন না। আর এই বিল পাস করাতে গিয়ে যারা সহযোগিতা করেছে, ড্রাইভারদের হয়ে যারা কথা বলেনি, এই তৃণমূলকে আর ভোট নয়। আপনারা যদি ড্রাইভার সমাজ একত্রিত হয়ে ভোট দিয়ে পার্লামেন্টে খামচিহ্নকে পাঠান, খামচিহ্নে পার্লামেন্টে গিয়ে ট্রান্সপোর্ট মিনিস্টারের চোখে চোখ রেখে এই বিল তোলার জন্য বলিষ্ঠ কণ্ঠে বলবে।
ব্যর্থ বিধায়ক। তাই আওয়াজ তুলতে হবে, শ্রীরামপুরে আওয়াজ উঠাও, এমপি পাল্টাও। শ্রীরামপুরে আওয়াজ ওঠাও, এমপি পাল্টাও। শ্রীরামপুরে আওয়াজ ওঠাও, এমপি পাল্টাও। 3 বারের এমপি উনি, 15 বছরের এমপি। তা ওনার ভূমিকাটা কি হওয়া দরকার ছিল? পার্লামেন্টে কেন ওনাদেরকে পাঠানো হয়? খিচমেরি ফটো করার জন্য? উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করার জন্য? ওটা ওনার দায়িত্ব নয়। পার্লামেন্টে ওনাকে আমরা পাঠাই যে আমাদের যে সমস্যাগুলো আছে সমাধান করা। এখানে যারা আছেন ডে লেবার, আপনারা বলুন, আপনাদের শ্রম চুরি হয় না? আপনাদেরকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করাচ্ছে, কিন্তু শ্রম কোডে বলা আছে 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করাচ্ছে, তার পরিবর্তে কি হচ্ছে? আপনাদেরকে যে সাম্মানিক যে মজুরি পাওয়া দরকার সেটা আপনারা পাচ্ছেন না। আপনাদের হয়ে, মজুরদের হয়ে, শ্রমজীবী মানুষদের হয়ে পার্লামেন্টে কথা বলার জন্য কল্যাণবাবু ভোট চেয়েছিল যে আপনি আমাকে ভোট দেন, আমি পার্লামেন্টে আপনার সমস্যার কথা তুলে ধরবো। তাই শ্রমিকদের শ্রম চুরি হচ্ছে যখন, কল্যাণবাবুর কাজ ছিল তো পার্লামেন্টে গিয়ে লেবার মিনিস্টারকে বলা, ওয়েস্ট বেঙ্গলের এই জায়গাতে, শ্রীরামপুরের এই জায়গাতে যে শিল্পপতিরা আছেন, যে পুঁজিপতিরা আছেন, শ্রমজীবী মানুষদেরকে খাটিয়ে নিচ্ছে বেশি, টাকা দিচ্ছে কম। এটা বলা দরকার ছিল তো, ইনি বলেননি। যদি বলে থাকেন আপনাদের জানিয়ে রাখি, পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্ট টিভিতে সমস্ত রেকর্ড থাকে, আপনারাও চাইলে খুঁজে পাবেন, ইউটিউবে গেলে পাবেন পার্লামেন্ট টিভি। ওই পার্লামেন্ট টিভি থেকে, যদি আমি ভুল বলি, কল্যাণবাবু একজন অ্যাডভোকেট নিজেকে দাবি করে, কথাই কথাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়। নওশাদ সিদ্দিকী যদি ওনার বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে, তাহলে আমাকে নোটিশ শুনিয়ে দেবেন তো নাকি? হ্যাঁ, দেবে তো? আইনের লড়াই আমার সাথে লড়ে নেবে তো? তাহলে আমার বিরুদ্ধে ওনাকে নোটিশ দিতে বলবেন, খোঁজ নিয়ে দেখবেন শ্রমজীবী মানুষের কিছু উনি কথা বলেননি। আর যদি উনি বলে থাকেন, তাহলে উনার কাছে আমার অনুরোধ, উনার দলের নেতৃত্বদের মাধ্যম দিয়ে উনার কাছে আমার অনুরোধ, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি যে নোটিশটা, যে বক্তব্য দিয়েছেন তার ভিডিও ফুটেজ পাবলিক ডোমেইনে দিয়ে দিন। ওটা পাওয়া ইজি আছে, পার্লামেন্ট টিভি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। সেখান থেকে কাটিং করে করে ছাড়ুক, দেখবেন বলেনি। ওনার কাজটা হচ্ছে এই মুন্সিরাটের যাদের বাড়ি চুরি হয়েছে, যাদের মাথায় ছাদ পাওয়ার দরকার ছিল, আবাস যোজনার দরকার ছিল, তাদের পরিবর্তে অন্যজন পেয়েছে। পার্লামেন্টে গিয়ে আওয়াজ করা, চিৎকার করা যে আমার গরিব ভোটারগুলো বাড়ি পায়নি, ওর পরিবর্তে বড় লোকগুলো পেয়ে গিয়েছে। কিন্তু এই শব্দ খরচ করতে দেখেনি। তাই ভোটারদের বলবো, আগামী দিনে যদি শাহরিয়ার ভাইকে খাম চিহ্নে ভোট দিয়ে 7 নম্বর বোতাম টিপে ইভিএম মেশিনের পার্লামেন্টে পাঠান, শাহরিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে যাদের বাড়ি চুরি হয়েছে, যারা বাড়ি পাওয়ার যোগ্য, তাদের বাড়ি পাচ্ছে না কেন, তার জন্য কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে জবাবদিহি করবে। বাড়ি প্রসঙ্গ আসলো, বাজার দুদিকে মাইক লাগানো আছে, আমি আপনাদের কাছে একটা অফার দিয়ে যাচ্ছি। অফারটা কি? আমার তৃণমূলের কিছু কিছু বন্ধুরা এখন বাড়ি বাড়ি যাচ্ছে, একটা ফর্ম নিয়ে ফিল আপ করছে, আর কি বলছে যে তোমাদেরকে বাড়ি দেওয়া হবে। কিছু কিছু বন্ধুরা করছে তৃণমূলের, যারা চালাক বন্ধু তারা করছে না, কারণ এই কল্যাণবাবু আজকে তৃণমূলে আছে, কালকে বিজেপিতে হয়ে যেতে পারে, তারাও জানে। অভিষেক বাবু আজকে তৃণমূলে আছে, কালকে বিজেপি প্রজেক্টেড সিএম হতে পারে। চালাক যারা তৃণমূল, তারা মারামারিতে জড়াচ্ছে না, আর তারা এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে না। কিন্তু যাদেরকে বোকা বানিয়ে করাচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে একটা ফর্ম ফিল আপ করছে, বলছে এটা আবাস যোজনার বাড়ি পাবো। এটা যাও না, ওখানে দাঁড়াবো ভাই, আমার ওখানে দাঁড়াও, আমি ঠিক করে নিচ্ছি, আমারটা আমি পেরে যাবো ভাই, আমার তুমি মন দিয়ে শোনো আর 5টা মানুষকে বোঝাবে, এইটুকুই তোমার দায়িত্ব। তো যারা বাড়ি বাড়িতে গিয়ে আবাস যোজনা নিয়ে ভুল বুঝাচ্ছে, আপনারা এদের ফাঁদে পা দেবেন না। আমি আপনাদের বলে যাই, এই অফারটা তৃণমূল যিনি করেন তার জন্য, যিনি বিজেপি করেন তার জন্য, যিনি আইএসএফ, কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দল করেন তার জন্য, এবং সাধারণ মানুষের জন্য। আপনারা ভয় পাবেন না, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। যদি দেখেন আবাস যোজনা নিয়ে আপনার পরিবর্তে, আপনি গরিব মানুষ, আপনার পরিবর্তে আপনার বুথের আপনার থেকে বেশি গরিব পেয়েছে বাড়ি, ওয়েল অ্যান্ড গুড, কোনো বিতর্ক নয়। আর যদি দেখেন আপনি আবাস যোজনার অ্যাপ্লিকেশন জমা করেছিলেন, আপনি বাড়ি পাননি, আপনার পরিবর্তে
30,000 40,000 কাটমানি দিয়ে যার পাকা বাড়ি, যার বাড়িতে ফ্রিজ আছে, যার বাড়িতে 4 চাকা আছে, যার বাড়িতে 2 চাকা আছে, যার 8-10 বিঘে জমি আছে, সে বাড়ি পেয়ে গেল। তাহলে আপনি কি করবেন? মারামারি করবেন? না, একদম মারামারি করার দরকার নেই। আপনাদের শুধু কাজ হবে, আমাদের এখানে যারা নেতৃত্ব আছে আইএসএফ এর, তাদের সাথে যোগাযোগ করবেন। আপনার পরিবর্তে যে বাড়ি পেয়েছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বা এনরোল নাম্বারটা আমাদেরকে দিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। আর তার কি সম্পত্তি আছে সেটা আমাদেরকে কি করবেন? আমাদেরকে দিয়ে দেবেন। আর তাকে বলে দেবেন কলকাতা হাইকোর্টে রেডি করো একটা উকিল, তোমার হয়ে আইএসএফ এর নওশাদ ভাইজান মামলা করবে তোমার বিরুদ্ধে, গরিবের হয়ে। এটা শুধুমাত্র আইএসএফ এর জন্য নয়, এমন আছে তৃণমূল করে এমন অনেক ভাই, তারাও 30,000 টাকা কাটমানি দিতে পারেনি বলে তারও বাড়ি পাচ্ছে না, সে তার হয়েও আমি আইএসএফ লড়াই করবে বলে রাখছি, ভয় পাবেন না। আর একটা কথা, যে ওই 30,000 টাকা নিয়ে ওকে বাড়ি পাইয়ে দিয়েছে, যে বাড়ি নিয়েছে তার বিরুদ্ধে মামলা হবে। যে প্রধান উপপ্রধান ওকে বাড়িটা পাইয়ে দিয়েছে তার বিরুদ্ধে মামলা হবে, এবং বিডিওকেও ছাড়া হবে না। এই অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দাও। যে প্রধান উপপ্রধান তার হবে, এবং যে বিডিও আছে, এই ভাই ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়াররা আছে, ওটা দেখে নিচ্ছে। আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার আছে, তারা ওটা দেখে নেবে। সুন্দরভাবে গাড়ি চলাচল করছে, বক্তব্য হচ্ছে। তো কি বললাম, এই অফারটা আছে। তবে একটা কথা, এই অফারের জন্য আমি ভোট চাইবো না। যদি আপনারা ভোট দেন, শাহরিয়ার ভাই পার্লামেন্টে গিয়ে আপনাদের অন্যায়ের কথা, আপনাদের সাথে যে অন্যায় হচ্ছে সেটা বলবে। যদি না ভোট দেন, আপনাদের যদি বাড়ি চুরি হয়, তাও বলছি আইনি লড়াইটা কলকাতা হাইকোর্টে আমরা লড়ে নেবো আবাস যোজনা নিয়ে। সুতরাং কেউ যদি বাড়ি নেওয়ার জন্য বলে ভোট দেন, আপনারা তাকে দেবেন না। আরে বাড়ি আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে, বাসস্থানের অধিকার আপনার অধিকারের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। এই যে শুভেন্দু বাবুরা ভোট চাইতে আসছে না, এই কবির শঙ্কর বসুদেরকে প্রশ্ন করুন, 10 বছর শাসন কার্য তোমরা দেশের পরিচালনা করেছো, এখনো আমি বাড়িটা পেলাম না কেন? এর জবাব ভোট চাওয়ার আগে নেন আপনারা। দুঃখ লাগে এখন কবির শঙ্কর বসেরা, এখন কল্যাণ ব্যানার্জিরা বলছে আমাদের দলকে ভোট দাও, বাড়ি দেব। আপনাদের বলে যাই, ভোট বাড়ি পাওয়ার জন্য তাদেরকে ভোট দেবেন না। তারা সংবিধানে শপথ করেছিল যে ক্ষমতায় আসলে সংবিধানে শপথ করেছিল মৌলিক অধিকারগুলো বুঝাবো। আমার মাথার ছাদ নাই, আমার মৌলিক অধিকারের বাসস্থানের অধিকার এদেরকে বুঝিয়ে দেওয়ার দরকার। তাই 13 বছরের সরকার চলছে পশ্চিমবাংলায়। কল্যাণ বাবুরা যদি ভোট চাইতে আসে, কল্যাণ বাবুদের বলবেন আগে আমার মাথায় ছাদ হলো না কেন? তোমরা 13 বছর ক্ষমতায় আছো, আগের এর উত্তরটা দাও, তারপরে ভোটটা চাইবে। দুঃখ লাগে এখন কল্যাণ বাবুরা কি বলছেন, এখন কবির শঙ্কর বোস বাবুরা কি বলছেন যে ভোট দাও তাহলে বাড়ি দেব। এটা সম্পূর্ণ আপনাদেরকে বোকা বানাচ্ছে। বাড়ির জন্য কাউকে ভোট দেওয়া লাগে না, বাড়িটা আপনার অধিকার। আপনি পাচ্ছেন না কেন বরঞ্চ প্রশ্ন করুন যে এতদিন হয়ে গেল আমি বাড়ি পাচ্ছি না কেন, এই প্রশ্নটা তুলতে হবে। আপনারা না জানার ফলে আজকে এই দিনটা আপনাদের আসছে। উল্টে কি হচ্ছে, উল্টে আপনাদেরকে বলছে দলের ঝান্ডা ধরে চলো তাহলে ভোট বাড়িটা পেয়ে যাবে, মিটিংয়ে চলো বাড়ি পেয়ে যাবে। কেন আপনি মিটিংয়ে যাবেন? ভালো লাগলে আপনি যান, আমার কোনো আটকাবার জায়গা নাই। আমি একদম এই রৌদ্রে যে আপনি বসে আছেন এখানে, আপনারা তৃণমূল কি আপনাকে আটকাচ্ছে? বিজেপি কি আপনাকে আটকাচ্ছে? বাইরে হুমকি চুমকে দিচ্ছে দিক, কিন্তু পারবে না। এটা রাইটস, আপনার অধিকার, আপনি এসেছেন। ঠিক তৃণমূলের ডাকা মিটিংয়ে আপনি যেতে পারেন, আপনার যদি ভালো লাগে, কেউ বারণ করবে না। কিন্তু বাড়ি পাওয়ার জন্য তৃণমূলের মিটিংয়ে যেতে হবে, আমি বলবো ওটাতে যাবেন না। এটা আপনাদের বলি, কারণ এটা আপনার অধিকার, এটা আপনার, কেউ ভিক্ষা আপনাকে দিচ্ছে না, এটা বুঝতে হবে। আজকে আমাদের বোঝার অভাবের ফলে আজকে আমাদের এই দিন দাঁড়াচ্ছে। এমন আছে, আমি বলছি তো এখানে দাঁড়িয়ে, তৃণমূলের করেন, তৃণমূলের সমর্থক, দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করেন, তারও বাড়ি পায়নি, কারণ সে 10,000 20,000 30,000 টাকা কাটমানি দিতে পারেনি বলে। কিন্তু ওই তৃণমূলের গরিব সমর্থকের জন্য আমি লড়াই করবো, আইএসএফ লড়াই করবে। সে তৃণমূলকে ভোট দিক, তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘুরুক, আমার অসুবিধা নাই, কারণ আমরা ন্যায়কে প্রতিষ্ঠা করতে এসেছি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তাই বন্ধুগণ, একটা এমপির কি কাজ একটু জানা দরকার। প্রথম কথা, সমস্যাগুলো ওখানে উত্থাপন করা, ওখানে যিনারা শাসকে থাকবেন তারা সমস্যাগুলো সমাধান করবে। দ্বিতীয় কাজ কি, যে বিলগুলো পাস হয়, বিল যদি
নাগরিকের বিপক্ষে যায় তার বিরোধিতা করা, আর বিল নাগরিকের পক্ষেই আনতে হবে। যে বিলই পাস হোক না কেন সেটা নাগরিকের পক্ষে আনতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে সেই বিল আমরা কি দেখছি, সেই ফার্মার্স বিল থেকে শুরু করে কৃষক বিল থেকে শুরু করে যে সমস্ত বিলগুলো পাস করাচ্ছে এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের সরকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করে জাতের মধ্যে লাগিয়ে দিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকবে। এরা কাজের কাজ কিছু করে না, শুধু ভাষণবাজি দেয়। বলেছিল বছরে 2 কোটি চাকরি হবে। দুঃখের বিষয় বেকারত্বের সংখ্যায় শীর্ষে আমাদের ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছিল, সেগুলো ফেল হয়েছে। উপরন্তু সরকারের রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলো বিক্রি করে দিচ্ছে এই অপদার্থ বিজেপি সরকার। শুধু হিন্দু মুসলমান করে জাতপাত নিয়ে ক্ষমতায় এরা টিকে থাকতে চাইছে। দিনের শেষে বলুন তো, আপনার পাশের বাড়ির রাম কাকুর অবস্থাটা দেখুন। সে ঠিক তার ছেলের চাকরি চুরি গিয়েছে, তার রেশন চুরি গিয়ে গেছে। তিনি 10 বছর আগে যে অবস্থায় ছিল আরো তলানিতে চলে গিয়েছে। আর হিন্দুকে বাঁচাতে এসেছে অমিত শাহ, তার ছেলের অবস্থা দেখুন। ব্যবসায় 15,000 গুণ বেড়ে গেছে। 2011 সালের আগে মমতা দিদি মুসলমানদের বাঁচাতে এসেছিল। মুসলমানদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ওয়াকাফ প্রপার্টি উদ্ধার করব, অনেক কথা বলেছিল। কিন্তু দেখুন এই 13 বছর চলছে এই সরকার। শিক্ষা, এখানে তো অনেক বাজারে তো অনেক বুথের লোক আছেন, এখানে অনেক আওয়াজ যাচ্ছে। একজন হাত তুলে বলুক যে তার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। একজন হাত তুলে বলুন ভাই। এত মানুষ আছেন, আমাকে খুশি করার জন্য হাত নামিয়ে রাখতে হবে এই ধরনের ব্যাপার নয়। একজন বলুক তার বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, তার বাড়ির ছেলেগুলো পড়াশোনা ওখানে করছে। পাবেন না। কিন্তু আমি বলছি এখানে হাত না তুললেও আমি বলে দিচ্ছি, পাড়ায় পাড়ায় লিগাল ইললিগাল মদের দোকান করে আপনার আমাকে যুব সমাজকে মাতাল বানিয়ে দিচ্ছে তৃণমূলের সরকার করছে। আপনি বলছি কালকে যান তৃণমূলের বড় নেতার কাছে, একটু হেভিওয়েট নেতার কাছে, দাদা আমরা একটা ক্লাব করব, টাকা দিয়ে দেবে আপনাকে। দাদা একটা ক্যারাম বোর্ড কিনবো, ম্যাচ বোর্ড কিনে দেবে। দাদা আমাদের ক্লাবের টিভিটা একটু ঝিলঝিল হচ্ছে, 52 ইঞ্চি এখন এলইডি কি সব ভালো টিভি বাড়িয়েছে, দিয়ে দেবে। আর সেই লোকে গিয়ে বলুক দাদা আমাদের প্রাইমারি স্কুলে আমাদের বাচ্চাগুলো পড়তে যায়, টেবিল চেয়ার নেই, মাটিতে বসতে হয়, টেবিল চেয়ার কিনে দেন না, দেবে না। বলুন দাদা বোর্ডটা যে ব্ল্যাক বোর্ড হয় সেটা খারাপ হয়েছে, একটু ভালো একটা বোর্ড কিনে দেন না। বোর্ড নাই দাদা, চক নাই, ডাস্টার নাই দাদা, শিক্ষক নাই, বলবে দেখছি। আপনি গিয়ে বলবেন দাদা ফিস্টি করব, কত লাগবে? 10,000, 12,000 দেবে। কি বলবে? 10,000 ফিস্টি করবি, 2,000 মদ খেয়ে মাতলামি কর। কিন্তু আপনি যে বলুন, আপনি আপনার ছেলের কথা গিয়ে বলুন দাদা আমার বাচ্চাটা ওই হাই স্কুলে পড়ে, হাই স্কুলের যে মেয়েটাও পড়ে, দুঃখের বিষয় যে গার্লস আর বয়েজ টয়লেট ঠিকঠাক নাই, টয়লেটটা যাতে সংস্কার করা যায় একটু ব্যবস্থা করে দিন না। করবে না, কারণ জানে আপনার আমার মেয়ে যদি হাই স্কুলে গিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তাহলে এই কবির শঙ্করদের হয়ে এই কল্যাণদের হয়ে মারামারিটা কারা করবে? এখানে যারা তৃণমূলের বন্ধু আছে তাদেরও বলছি আজকের পরে বাড়ি যান, গিয়ে আপনার এই ফুটফুটে বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন তো, যে 5-এ পড়ে, যে 6-এ পড়ে, যে 7-এ পড়ে, একবার জিজ্ঞাসা করুন বাবু 6-এ পড়িস, তোর নাম, তোর বাবার নাম, তোর অ্যাড্রেস, তুই কোন স্কুলে 6-এ পড়িস, ইংলিশে লিখে দে তো। যদি লিখতে পারে 100টার মধ্যে 90টা, আমি বক্তব্য ছেড়ে দেবো, আমি রাজনীতি ছেড়ে দেবো। তৃণমূল করে যারা যারা কল্যাণ ব্যানার্জি জিন্দাবাদ বলছে, দিদিমণি জিন্দাবাদ বলছে, দাদা জিন্দাবাদ বলছে, তাদের উদ্দেশ্য বলছি খোঁজ নিয়ে দেখুন। আপনারা জিন্দাবাদ দিন, আমার কোনো অবজেকশন নাই, আপনার অধিকার আছে। কিন্তু একটু বুঝুন তো, কল্যাণ বাবুর দাদু ছিল নেতা, আপনার দাদু কল্যাণ বাবুর দাদুর হয়ে মারামারি করেছে, করেনি ভাই? মাথা ফেটেছে, কবরস্থানে গেছে, শ্মশানে গেছে, জেল খেটেছে, বাড়ি এসেছে। কল্যাণ বাবুর দাদু নেতা। কল্যাণ বাবুর বাবার খোঁজ নিয়ে দেখুন, আমি উদাহরণের জন্য বলছি। এই দীপশিতা ধরের, ওই কবির শঙ্কর বোস, 3 জনের কথা বুঝি, খোঁজ নিয়ে দেখুন। এদের দাদুদের হয়ে আমাদের দাদুরা মারামারি করেছে, আমাদের দাদুদের মাথা ফাটিয়েছি আমরা। আমাদের দাদুরা একে অপরের মারামারি করে, কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, কেউ জেল খেটেছে। ঠিক আবার এদের বাবাদের জন্য আমার বাবারা মারামারি করেছে, ওই দাদা জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করতে গেছে। কেউ বলেছে লাল ঝান্ডা জিন্দাবাদ, তো বলছে কেউ সবুজ ঝান্ডা জিন্দাবাদ, তো কেউ গেরুয়া ঝান্ডা জিন্দাবাদ বলেছে। কি হয়েছে? আমার বাবারা একইভাবে মারামারি হানাহানি করে কেস খাবারি খেয়েছে, কেউ শ্মশানে গেছে, কেউ কর্মস্থানে গেছে, কেউ জেল খেটে বাড়ি ফিরেছে। এখন এরা কি করছে? আপনাকে আমাকে আবার ওই ওদের দাদুর সাথে আমার দাদুদের যে আচরণ হয়েছে, ওর বাবাদের সাথে আমাদের বাবারা যেটা করেছে, এখন আপনাকে আমাকে বলছে লাঠিয়ালগিরি করতে বলছে। আর কতদিন ধরে এই নেতাদের হয়ে মারামারি করবেন ভাই?
আর কতদিন ধরে একটু ভাবার সময় এসেছে। শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলে, ডিসেম্বর মাস অনেক দেখাচ্ছিল, দেখাতে দেখাতে দেখলাম কখন মমতা ব্যানার্জির সাথে গিয়ে চা খেয়ে নিল। শুভেন্দু অধিকারী যদি এসি রুমে বসে মমতা ব্যানার্জিকে ডেকে যদি মমতা ব্যানার্জি ডাকে যদি সারা দিয়ে চা খেতে পারে, এখানে যিনি তৃণমূল করেন, বিজেপি করেন, আইএসএফ করেন, কংগ্রেস করেন, কেন আপনারা নন এসিতে চা খাবেন না ভাই? দলের একটা সর্বোচ্চ পদে মমতা ব্যানার্জি আছে তো, আর পশ্চিমবাংলায় বিজেপিকে বকলমে শুভেন্দু অধিকারী কন্ট্রোল করছে। ও সভাপতি না হলেও সভাপতি হয়ে গেছে। তাহলে বিজেপির নেতা আর তৃণমূলের বড় নেতা যদি এক জায়গায় বসে চা খেতে পারে, আপনারা তো অত বড় নেতা নয়, আপনারা এক জায়গায় বসে চা খেতে পাচ্ছেন না কেন? আপনাদের মধ্যে এত মারামারি কেন? সেনা সুজন চক্রবর্তী সিপিএম এর নেতা, খুব নীতি নিয়ে চলে ওনারা, বলে তো। পার্থ চ্যাটার্জি কোন দলের নেতা? তৃণমূলের নেতা। আর এক বিজেপির নেতা এক জায়গায় এসি রুমে বসে গল্প করছে, তাদের মধ্যে মারামারি নাই। কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তারা এক জায়গায় বসে কেক কাটছে। আর যত লড়াই মুন্সিরহাট ম্যাটাডোর স্ট্যান্ডে কেন? আমার এটা প্রশ্ন, আমার প্রশ্ন এটা ভাই, আমার প্রশ্নটা। তাহলে মারামারি কারা করছে? বুথের লোকেরা। কারা? যারা দিনে 300 টাকা ইনকাম করে। যারা দিনে 300 টাকা ইনকাম করে তারা মারামারি করে মরছে, কবরে যাচ্ছে, শ্মশানে যাচ্ছে, কেস খাচ্ছে, জেল খাচ্ছে, যে কোনো দলের ভাই। আর ধরো না তৃণমূল আইএসএফ কে মেরেছে বা বিজেপি তৃণমূলকে মেরেছে, কারা মারামারি করছে? কারা? যারা 300 টাকা রোজে ইনকাম করে। আর দাদারা দেখো এক জায়গায় বসে একের কেক কেটে অন্যজনকে খাওয়াচ্ছে। তাই অনুরোধ এটাই আপনাদের কাছে, এইটা বাজার, যার যেই দল ভালো লাগবে করুন, এটাই তো ডেমোক্রেসি, এইটাই তো গণতন্ত্র। আপনার আমার পূর্বপুরুষদের লড়াই, আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে ব্রিটিশ মুক্ত ভারত আমরা পেয়েছি, আমরা স্বাধীন ভারত পেয়েছি। সংবিধান আপনাকে আমাকে এই রাইটটা দিয়েছে। ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে রেজিস্ট্রেশন করবেন, আপনি আমি ভোটে দাঁড়াতে পারবো। তাহলে এটাকে আমরা এনজয় করব। কিন্তু বড় দাদা দিদিরা এক জায়গায় বসে এসি রুমে গল্প করছে, তাদের মধ্যে কোনো অশান্তি নাই। বুথের স্তরে আমরা কাকার ছেলে, জ্যাঠার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, ফুপুর ছেলে, চাচতো ভাই, মামাতো ভাই মারামারিতে কেন জড়িয়ে পড়ছি? একটু ভাববেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটাই। ভোট আসবে যাবে, দিল্লি চলে যাবে নেতা, ভোটে হেরে গেলে, একবার এমপি হয়ে গেলে মোটা অঙ্কের পাবে, কি বলে ওটাকে, পেনশন পাবে। কিন্তু আপনি যার হয়ে মারপিট করবেন, আপনি যার হয়ে ক্ষতি করছেন, মারপিট করতে গিয়ে যদি মারা যান, বছরে একবার আসবে, আমি বলে রাখছি, খুব বেশি হলে বছরে একবার আসবে, ছবি টাঙিয়ে কি বলবে, অমুক অমর রহে বলে কেটে পড়বে। বাকি 364টা দিন যার পরিবারের লোক যাবে, যার পরিবারের ক্ষতি হলো, তারাই বলতে পারবে। আমার সিপিএম এর বন্ধুরা এই স্লোগানটা খুব বেশি দেয়, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ও কত সুন্দর লাগে বলেন তো শুনতে। লড়াইটা কে করে আর কে বাঁচে? লড়াইটা কে করে? সুজন চক্রবর্তী লড়াই করে, মোহাম্মদ সেলিম লড়াই করে, করে ভাই, সূর্যকান্ত মিশ্র লড়াই করে, মমতা ব্যানার্জি লড়াই করে, বুদ্ধবাবু লড়াই করেছেন, আপনার অধীর বাবু লড়াই করেছেন, অভিষেক ব্যানার্জি লড়াই করে না, শুভেন্দু অধিকারী লড়াই করে? এরা কেউ লড়াই করে না। লড়াই কারা করে? ওই চটে বসে থাকা লোকেরা, ভ্যান চালক, দিনে 300 টাকা 350 টাকা যিনি ইনকাম করে, তাকে কি বলছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। লড়াই লড়াই করে 300 টাকার লোকেরা কবরে শ্মশানে চলে যাচ্ছে, আর নেতাগুলো এসি রুমে বসে চা খাচ্ছে, মজা মারছে। এটা বন্ধ করতে হবে ভাই। আমার বক্তব্য এটাই। 1952 সাল থেকে কিন্তু আপনার দাদু ভোট দিয়ে আসছে। 1952 সাল থেকে কটা বাজে, আর 5-7 মিনিট বক্তব্য দেবো, ধৈর্য ধরে একটু শুনতে পারবেন ভাই? হ্যাঁ হ্যাঁ, পিছনে চেয়ারগুলো ছিল, বসে যান না, দাঁড়িয়ে কি আছে, ওখানে বসে যান ভাই। এখান থেকে সরে যাও, বসো তো। সাইডের রাস্তাটা জাম হয়ে যাচ্ছে, এদিকটা এদিকটা, এই দিকটা কেউ না দাঁড়ায়, রাস্তাটা জাম হচ্ছে, এদিকটা একটাও লোক না দাঁড়ায়, একটা লোক না এদিকে দাঁড়ায় ভাই। ভলেন্টিয়ার ভাই যারা আছো ওইদিকে চলে আসো ভাই। শুনতে পাচ্ছেন কি বলা হচ্ছে? এদিকে তো দাঁড়াবেন না, পিছনে চলে যান, লম্বা হয়ে দাঁড়ান ভাই। আপনাদের বলা হচ্ছে তো, সাংবাদিক বন্ধু ছাড়া এখানে কেউ দাঁড়াবেন না ভাই। ওইদিকে চলে যাই ভাই, বসার জায়গা আছে, বসো। ওইদিকে চলে আসো, নাহলে দাঁড়ানোর ইচ্ছে থাকলে এইদিকে চলে আসো ভাই। রাস্তাটা খামাখায় জাম করছো কেন? কি বলছি? তাই অনুরোধ আপনাদের, 1952 সাল থেকে ভোট দিয়ে আসছে আপনার দাদু, আপনার বাবা, এখন আপনি দিচ্ছেন।
নেতারা ভোটে জিতে পার্লামেন্টে চলে যাচ্ছে, নেতারা ভোটে জিতে ফ্লাইট ধরে দিল্লি যাচ্ছে, নেতারা ভোটে জিতে ট্রেন ধরে এসি ট্রেন ধরে দিল্লি যাচ্ছে, আর আপনার আমার অবস্থা ক্রমশ তলানিতে চলে যাচ্ছে। তাই সময় এসেছে, ভালো লাগবে যাকে ইচ্ছা ভোট দিন। এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। দাদা দিদি লাগিয়ে দেবে, দাদা বলবে এটা কর দেখে নিচ্ছি, দিদি বলবে এটা কর দেখে নিচ্ছি। সীতানাথ বাবু কিন্তু ফিল্ডে এসে মারপিট করবে না, কারণ সীতানাথ বাবু জানে যদি জায়গায় দাঁড়িয়ে মারামারিতে যুক্ত হয়ে যায়, যদি মারতে মারতে কেউ মানুষ মরে যায়, অপঘাতে হয়তো মেরে দিল, মাথায় মেরেছে লাঠি, মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে মারা গেছে, তাহলে সীতানাথ বাবু জানে 302 ধারায় কেস খাবো আর জেলের বাইরে বার হতে পারবো না। তাই না সীতানাথ বাবু লড়াই আসবে না, আর উকিল সাহেব তো আসবেই না, উনি তো আইনে আরো বেশি জানে কল্যাণ বাবু। তাহলে কাকে পাঠাচ্ছে? যে ভ্যান চালক, যে ডেলিভার, যে তৃণমূলকে ভালোবাসে মন থেকে একটু, যা ভাবছে হয়তো বিজেপিকে আটকাবে তৃণমূল, তারা এসে লড়াইটা করছে, আর ক্ষতি কারা হচ্ছে? এই লোকেদের হয়ে যাচ্ছে। আমি অনুরোধ করছি এই ভোটের জন্য মারামারিতে হানাহানিতে জড়াবেন না, অনেক হয়েছে। 1952 সাল থেকে আপনাকে আমাকে লড়ানো হয়েছে এই নেতা তৈরি করার জন্য, তাই আর নয়, সময় এসেছে এবার আপনারা বলুন ভোটাররা যে আমরা হাতগুলো আর সামনে রাখবো না, হাতগুলো পেছনে রাখবো। তুমি নেতা কবির শঙ্কর বোস, তোমার জিতার ইচ্ছা গিয়েছে তো? কল্যাণ বাবু তোমার জেতার ইচ্ছা গিয়েছে? তোমার যদি দরকার লাগে আসো, তোমার হয়ে ভোট প্রচার করব। আর মারামারির কথা বললে আমরা হাত নয়, আমরা হাত পিছনে রাখবো। কল্যাণ বাবু আর কবির শঙ্কর বোস লড়াই করবে, আমরা দেখবো কে কত ভালো লড়াই করছে। আমি লড়াই তাদের করতে বলছি না, যদি তারা আমাদেরকে লড়াই করার কথা বলে আমরা উল্টে তাদেরকে বলবো তোমরা জিতে আসবে, আমরা তালি মারবো গ্যালারিতে বসে। 75 বছর ধরে তোমরা গ্যালারিতে বসে আমাদেরকে লড়িয়েছো, তোমরা তালি মেরেছো, এবার পাবলিক গ্যালারিতে বসবে, নেতারা লড়াই করবে, আমরা তালি মারবো। হবে তো ভাই? আপনারা বলুন না, ক্ষতি কাদের হয়েছে? এই 15 বছরের কথা বলছি, কল্যাণ ব্যানার্জি তো অ্যাডভোকেট। 15 বছরে যারা তৃণমূলের হয়ে লড়াইটা করেছে, কজনের কেসকে ডিসমিস করেছে? পার্টি অফিস তো সামনে এখানে শঙ্করহাটি 2 নম্বর অঞ্চল। আপনি এই পার্টি অফিসে আপনাদের বন্ধু বান্ধব তো তৃণমূল করে, তাদের জিজ্ঞাসা করুন কটা ভাই কেস খেয়েছো। 1998 সাল থেকে দল করছে, এই ধরনের অনেক লোক এখানে পার্টি অফিসে পাওয়া যাবে, খোঁজ নিয়ে দেখুন। 10টা 20টা কেস খেয়েছে, এখনো সে কেস চলছে। কেন? 13 বছরের সরকার এসেছে তো। কল্যাণবাবু তো অ্যাডভোকেট, কেসটা ডিসমিস করতে পারে না? করবে না, করবে না। আপনার কেস দিয়ে মানে আপনার গলায় আংটা লাগিয়ে রেখে দিয়েছে। আপনি যখন তৃণমূলকে কল্যাণবাবুকে প্রশ্ন করবেন, স্যার আমাদের বাচ্চাগুলো অশিক্ষিত হয়ে যাচ্ছে, স্কুল নাই কেন? ও তুই প্রশ্ন করছিস, পুরাতন কেসকে চাগাড় দেবে। যার হয়ে আপনি এতদিন লড়াই করলেন, সেই পুরাতন কেস চাগাড় দিয়ে আবার পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাবে। এই নীতি থেকে বাড়ি আসতে হবে। আমাদেরকে কি করতে হবে? ভোটের সময় যেভাবে কল্যাণবাবু, কবির শঙ্কর বোস বা সারিয়ার মল্লিক লোকের কাছে এসে হুজুর হুজুর করছে না, আপনাদেরকে এখন কি বলছে? রাজা। আর আমরা ভোটার মানে প্রার্থীরা, স্যার ভোটটা দেবেন, দাদা ভোটটা দেবেন, দাদু ভোটটা দেবেন। 5 বছর ধরে এই ধরনের করাতে হবে। আপনারা যদি সজাগ থাকেন, আপনাদের আঙুলের খেলাটা যদি ঠিক জায়গায় খেলেন, 5 বছর ধরে আপনাদের বলছি এই এমপি এমএলএরা আপনাদের দুয়ারে পরিষেবা দেবে। আপনাদের বলে যায়, আপনাদের মূল্যবান ভোট যদি খামচিহ্নে আসে, শারিয়ার ভাইকে যদি পার্লামেন্টে পাঠান, যেভাবে মুন্সিরাটে এসে শারিয়ার ভাই ভোট চাইছে, ঠিক মুন্সিরাটে এমপি হয়ে এসে আপনাদের সমস্যা হবে, এমপির বাড়ি যেতে হবে না, এমপি আপনাদের পরিষেবা আপনাদের দ্বারে দিয়ে যাবে। দুয়ারে এমপি প্রকল্প আমরা চালু করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে গরম হচ্ছে, আমারও হচ্ছে। আর একটা কথা আপনাদের বলে রাখি, এই যে আবাস যোজনা নিয়ে একটা নোংরা রাজনীতি চলছে। বিজেপি আর তৃণমূল দুজন মিলেই কিন্তু রাজনীতিটা করছে। তৃণমূল অন্যায় করেছে, অস্বীকার কেউ করতে পারবে না, কারণ তৃণমূলের নেত্রীও বলে দিয়েছেন যে আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজের কি নোংরামি হচ্ছে আপনাদের বলি। 100 দিনের কাজের আইনে বলা আছে, 100 দিনের কাজের আইনে উল্লেখ করা আছে, 100 দিনের কাজ নিয়ে কোথায় সমস্যা হলে কেন্দ্র সরকার সেটা বন্ধ করে তদন্ত করতে পারে। এটা মেনে নিচ্ছি, এই কাজটা কেন্দ্র সরকার করছে। কিন্তু কি হচ্ছে, একটা বইয়ের একটা পৃষ্ঠা উল্টে শুধু ওইটুকুই কাজ করছে, দ্বিতীয় পৃষ্ঠায় যে বলা আছে সেটা আর শুভেন্দু অধিকারীরা দেখছে না।
দেখলেও এড়িয়ে যাচ্ছে। ওই কাজের আইনে বলা আছে যে কাজ করবে 15 দিনের মধ্যে তাকে টাকাটা বুঝিয়ে দিতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের প্রশ্ন কাকে তুলতে হবে? এই কবির শঙ্কর বোস সাহেবরা, এই বিজেপিরা ভোট চাইতে আসলে যারা 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, তারা প্রথম বলবেন 100 দিনের কাজের আইনে বলা আছে যে কাজ করার 15 দিনের মধ্যে টাকা বুঝিয়ে দিতে হবে। অপদার্থ কবির শঙ্কর বোসদের সরকাররা আমরা কাজ করেছি, আমাদের টাকা কেন বুঝিয়ে দিল না? তারপরে বলতে পারে ওরা কেন দুর্নীতি করেছে, তাই বলবেন কজনকে জেলে ভরেছো তোমরা? যারা দুর্নীতি করেছে এই শুভেন্দু অধিকারীদের বলবেন, যারা 100 দিনের কাজ করে দুর্নীতি করেছে কজনকে তোমরা জেলে ভরেছো? কাউকে জেলে ভরেনি, শুধু নাটক করছে। আমরা দ্বিতীয় যে 100 দিনের কাজ পাচ্ছি না, এর জন্য দোষী হচ্ছে তৃণমূলীরা। তারা দুর্নীতি করেছে, 14.5 লক্ষ ফেক জব কার্ড বানিয়েছে, 14.5 লক্ষ মিথ্যা জব কার্ড বানিয়ে টাকাটা তুলেছে। তাদের অন্যায়ের ফলে আমরা নতুন করে কাজ পাচ্ছি না। আপনাদের একটা বলে যায়, তৃণমূলের বন্ধুরা অনেকে জানে না, জানিয়ে দিতে চাই। ভোট তারা ইচ্ছা হলে আমাদের দিতে পারে, কোনো সমস্যা নেই। ইভিএম মেশিনের সামনে তো কেউ থাকবে না, আপনি থাকবেন আর ইভিএম মেশিন থাকবে, দেবেন খাম চিহ্নে টিপে। আপনাদের বলে যায়, এমনও তো তৃণমূলের বন্ধু আছে 100 দিনের কাজ করে সংসার চলতো, আছে তো সাধারণ মানুষও আছে। আপনাদের বলি, এই ঘটনা সবার জানা রাখা দরকার। কি হারে চুরি হয়েছে, এক জায়গায় বন্যা হয়েছে, সেই জায়গায় উল্লেখ করে দিয়েছে 100 দিনের কাজ হয়েছে। বন্যায় সব ভেসে গিয়েছে, ওখানে উল্লেখ করে দিয়ে 100 দিনের কাজ হয়েছে। একটা মৌজাতে খাল তৈরি হয়েছে, এত খাল দেখিয়েছে মাটি কেটে, ওই মৌজাতে আর অন্য কোনো জায়গা নাই, পুরো খালে খাল। এই লেভেলে দুর্নীতি হয়েছে। তো আমাদের বক্তব্য এটাই, যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে রাখা হোক, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়োগ। সবাই তো আর তৃণমূলের দুর্নীতি করেনি, যারা করেছে তাদেরকে রাখা হোক, এবং যারা সাধারণ মানুষ সহ যে কোনো রাজনৈতিক দলের 100 দিনের কাজটা করতে দেওয়া হোক। 100 দিনের বদলে 200 দিনের কাজ হোক, মানুষের হাতে কাজ দেওয়া হোক। এই দাবিটা আমাদের করতে হবে, তো এই দাবিটা আমরা তুলছি। কিন্তু শুভেন্দু অধিকারী বাবুরা চিৎকার করছে, শুভেন্দু অধিকারী বাবু চিৎকার করছে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছে না। আমি তো মনে মনে ভাবি, যে সমস্ত তৃণমূলের বন্ধুরা শুভেন্দু অধিকারীকে গাল দেয়, কালকে আনা আবারকে দাদা বলে ডাকতে হয়। বুঝতে পারছেন না? আগে তো দাদা বলে ডাকতো, এখন গাল দিচ্ছে। আবার আগামী দিনে কিন্তু আবার না দাদা বলে ডাকতে হয়। কারণ শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে, কতদিন থাকবে বা প্রাক্তন দলে ফিরে আসবে কি আসবে না বলা মুশকিল। কারণ এরা লিডার এক্সচেঞ্জ করে, যখন যার দরকার হয় এই ওকে লিডার দেয়, একে লিডার দেয়। আপনারা অনেকে ভাবছেন তৃণমূলের অত্যাচারে বড় ফুলকে ভোট দিয়ে আমরা নিয়ে এসে কি বলে এই তৃণমূলের হাত থেকে বাঁচবো, এটা কিন্তু তারা দিনে জেগে স্বপ্ন দেখছে। দিনের শেষে এটা বিজেমূল, একে অপরের পরিপূরক। এই যে হারে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির যদি ঠিকঠাক বিচার হতো, বিচার না, কেন্দ্র সরকার যদি চাইতো, তাহলে পুরো ক্যাবিনেটটা আজকে জেলে থাকতো। পশ্চিমবাংলার যত মন্ত্রী আছে সব জেলে থাকতো, কিন্তু বিজেপি চায় না, বিজেপিদেরকে বাইরে রেখেছে। আর যদি কেউ মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো। এখানে যারা বক্তব্য শুনছেন, এখানে যারা বসে আছেন, এটা কি ঢালাই পিস্ত? আপনারা আমাকে ভালোবাসেন, আমি যদি বলি এখানে কালকে আমি ধান চাষ করব, সম্ভব? কেন হবে না? এটা ঢালাই তো, পিচ রাস্তা। তাহলে কি করতে হবে? এই পিচটা তুলতে হবে, ফেলে দিয়ে ধান চাষের উপযুক্ত মাটি আনতে হবে, তারপরে টাইম লাগবে, চষতে হবে, তারপরে বীজ বপন করতে হবে, ধান উঠবে, ধান লাগাতে হবে, 3 মাস টাইম দেওয়ার পরে শীষ থেকে ধানে পরিণত হবে। তাই তো, একটা সময় সাপেক্ষ ব্যাপার। যতই ভালোবাসেন না কেন, জান দিয়ে দেবো বললো, আপনি কালকে পারবেন না আমার জন্য ধান তৈরি করে দিতে? 6-8 মাস, 1 বছর টাইম লাগবে, তাহলে আমি এখান থেকে ধান পেতে পারি। 1998 সালের আগে পর্যন্ত বিজেপি পশ্চিমবাংলায় চাষ করার চেষ্টা করেছিল, কিন্তু পেরে উঠতে পারেনি। যতবারই চাষ করতে গিয়েছিল, বাংলার মানুষ তাকে বিষ স্প্রে দিয়ে মেরে দিয়েছে। বাংলার মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে। বিজেপি কে দেখলো যে এইভাবে সম্ভব নয়। 1998 সালে অনেকদিন ধরে প্ল্যান করেছিল। 1998 সালে কংগ্রেস থেকে ভেঙে মমতা ব্যানার্জিকে বাংলায় বিজেপি চাষ করার অনুকূল পরিবেশ তৈরি করার দায়িত্ব দিয়েছিল। আমি যদি ভুল বলি, ক্যামেরায় রেকর্ড হচ্ছে,
ইলেকশন কমিশনের ক্যামেরা ওখানে বসানো আছে, যদি পারমিশন নিয়ে আমরা করছি, তার আমার বিরুদ্ধে ইলেকশন কমিশনও যেতে পারে তৃণমূল, বা আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে। আমি বলছি, রেকর্ড করে রাখুন, 1998 সালে তৃণমূল কংগ্রেস দলটা যেটা তৈরি হয়েছে বিজেপির হাত ধরে, বিজেপির টাকাতে, বিজেপির ফান্ডিংয়ে, লালকৃষ্ণ আডবাণীজি, অটল বিহারী বাজপেয়ীজি সাথে নিয়ে বিজেপি তৈরি করেছে তৃণমূলকে তার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য। এই 1998 সাল থেকে 2011 সাল অবধি তৈরি করেছে, তারপরে ক্ষমতা এসেছে। আপনারা বলুন, যারা বাপের বয়সী আছেন বা যারা 40-50 বছর বয়স, 2011 সালের আগে পশ্চিমবাংলায় বিজেপিকে দেখা যেত সেই অর্থে? 11 সালের পর থেকেই বিজেপি, কারণ ওর দায়িত্ব মমতা ব্যানার্জি যতটা ছিল পূরণ করে দিয়েছে। এবার আস্তে আস্তে দায়িত্ব ক্ষমতাকে ট্রান্সফার করতে হচ্ছে বিজেপির হাতে। দেখুন 1911 সালের পর থেকে বিজেপি বাড়লো, 2011 সালের পর থেকে বিজেপি বাড়লো, 2016-তে বিজেপির 2টো না 3টে এমএলএ হলো, 2019-এ বিজেপির 18টা এমপি গিফট করলো, 2021-এ বিজেপিকে 77টা সিট গিফট করলো। এখনো যদি মনে করেন আপনারা তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবে, তাহলে দিনের বেলা স্বপ্ন দেখছেন। তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যায় না। আমি আপনাদের বলে রাখি, কারণ হচ্ছে এখন যে লেভেলে পৌঁছে গিয়েছে, এখন যদি মমতা ব্যানার্জি বা তৃণমূল চায় আমি এখন স্বতন্ত্রতা হয়ে গেছি, আমার ক্ষমতা আছে, আমি বিজেপিকে আটকে দেবো, পারবে না। কারণ যদি ওটা মনে করেন আটকাবে, তাহলে ক্যাবিনেটের পুরো মিনিস্টার জেলে থাকবে, ওরা ক্ষমতাকে ট্রান্সফার করে দেবে। তাই বলবো আপনাদের, আপনারা যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন, তারা দিবা স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন আপনারা দেখবেন না। কারণ একটু সজাগ হন। 2016, 2019-এর আগে সেই অর্থে মানে ক্ষমতার দিক থেকে, পোস্ট পাওয়ার দিক থেকে, ডিজিগনেশন পাওয়ার দিক থেকে বিজেপি সে অর্থে ছিল না রাজ্যে। 2019 সালে 19টা ডিজিগনেশন ওরা পেল, আপনার দেশ রাজ্যে আনলো। 2021 সালে 77টাকে দিয়ে আপনার গ্রামে ঢুকিয়েছে। এখনো যদি সজাগ না হন, আপনার বেডরুমে বিজেপিকে ঢুকিয়ে দেবে এরা, তখন কিন্তু আর বার করতে পারবেন না। এখনো গ্রামে আছে। আমি আপনাদের একটা কথা বলে যাই, এটা সব তৃণমূলের বন্ধুরা না করলেও ঠিক লেভেলে সব সীতানাথ বাবু, কল্যাণ বাবু, ওই কল্যাণ ঘোষদের মাধ্যমে ঠিক হচ্ছে। দেখবেন হঠাৎ সকাল রাত্রে আপনারা ঘুমোতে গেছেন, সকালবেলা দেখছেন বিজেপির ঝান্ডায় 6 লাখ হচ্ছে না কিছু জায়গায়। ভাই রাত্রে বিজেপি কেন ঝান্ডা লাগাবে? খোঁজ নিয়ে দেখুন, ওটা রাত্রে বিজেপি লাগায় না। আমার তৃণমূলের বন্ধুদেরকে ওই কল্যাণ ব্যানার্জিদের হয়তো নির্দেশে, কল্যাণ বাবুদের নির্দেশে হয়তো রাতের অন্ধকারে ওইকে পাঠিয়ে বিজেপি ঝান্ডাগুলো লাগিয়ে দেয়, যাতে করে মুন্সিরহাটের ধর্মনিরপেক্ষ মানুষেরা, মুন্সিরহাটের মুসলিম মানুষেরা, মুন্সিরহাটে যারা বিভাজন চায় না সেই সমস্ত মানুষেরা ভয় পেয়ে যাবে, আরে এত ঝান্ডা লাগিয়ে দিয়েছে আমাদের পাড়াতে, আমাদের এলাকাতে, তাহলে বিজেপি তার মানে এসে যাচ্ছে, আর দরকার নেই, ভোটটা খামিয়ে দেবো না, সব তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, এই ভাবছে। তাই রাতের অন্ধকারে তৃণমূলের বন্ধুদেরকে দিয়ে কাজটাও করিয়ে নিচ্ছে তৃণমূলের নেতারা। তাই বলছি ওই ঝান্ডা দেখে ভয় পাবেন না। এইখানে 1 নম্বর কথা হচ্ছে যে এমপি কত ভালো ও তৃণমূলের প্রধানই বলতে পারবে। বিদায়ী এমপি কত ভালো লোক আমি বলবো না, উনি খারাপ। ওই কাঞ্চন বাবু বলতে পারবে, উত্তরপাড়ার বিধায়ক। এমপি কত ভালো লোক, আরামবাগের বিদায়ী এমপি অপূর্বা পোদ্দার মহাশয়া বলতে পারবে। উনি বললেন না এই এমপি নাকি দলিত, সংখ্যালঘু তথা মুসলমান বিরোধী। আমি বলছি না এটা, ওটা ওনাদের দলের নেতারাই বলছে। এমপি কত ভালো লোক আপনাদের এখানে প্রধানকে জিজ্ঞাসা করবেন। তাই শ্রীরামপুরে উঠেছে আওয়াজ, চলো এমপি পাল্টায়। শ্রীরামপুরে উঠেছে আওয়াজ, চলো এমপি পাল্টায়। 3 বার সুযোগ দিয়েছি, ওনার কাজ ছিল এই 3 বারে এই শ্রীরামপুর লোকসভাকে সোনা দিয়ে বেঁধিয়ে দেওয়া। যদি 75 কোটি টাকা সঠিক জায়গায় খরচ করত, বাস্তব থেকে না সোনা ফলতো, এই টাকাটা কোথায় গিয়েছে সেটা জানার দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাজার আমি সবার উদ্দেশ্যে আবারও বলছি, ভালো লাগলে আইএসএফকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আপনাদের হয়ে কথা বলবে। না ভালো লাগলে যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু দিনের শেষে প্রতিবেশী এই শুভেন্দু অধিকারীদের বিভাজনের রাজনীতিতে পা দেবেন না। কবির শঙ্কর বাবুরা শুধু ক্ষমতা পাওয়ার জন্য হিন্দু মুসলমানের জাতে জাতে বন্ডে বন্ডে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, এদের ফাঁদে পা দেবেন না। 2014 সালের আগে এরা বলেছিল হিন্দু খাতরে মে হ্যায়, খাতরা থেকে উদ্ধার করার নামে অমিত শাহ ছেলের বিজনেস 14,000 গুণ বেড়ে গিয়েছে, আর আমার পাড়ার রাম কাকুর বিজনেস কিন্তু ডাউনে চলছে।
2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমান খাত্রে মে হ্যায়, কিন্তু দুঃখের বিষয় আপনি দেখুন অভিষেক ব্যানার্জি সম্পত্তি রকেট গতিতে বেড়ে 2011 সালের আগে অভিষেক ব্যানার্জি যে সম্পত্তি ছিল তার কয়েক হাজার গুণ বৃদ্ধি পেয়েছে। আর আপনার পাড়ার রহিম চাচা যিনি ভেবেছিলেন এবার মুসলমানকে উদ্ধার করার জন্য মমতা ব্যানার্জি আসছে একটু ভোটটা দিই, কি হয়েছে সে আরো তলানিতে চলে গিয়েছে। তাহলে লাভটা কি হচ্ছে? ধর্মের নামে যারা ভোট চাইবে তাদেরকে প্রত্যাখ্যান করুন, উন্নয়নে নিরিখে হোক ভোট, আর কি হবে আপনার কথা যে পার্লামেন্টে তুলতে পারবে তাকে ভোট দিন। তাই অনুরোধ করছি, এটাই ভালোবাসার দাবি জানাচ্ছি। আগামী 20 তারিখ ইভিএম মেশিনের 7 নম্বরে খামচিহ্নে ভোট করে বলি বাংলা পথ দেখাই ভারতকে। তাহলে আমরা এত মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বো? আজকে আমাদের একটু ভাবতে হবে, আজকে আমাদের ভাবতে হবে যে আমরা কোন জায়গায় যাচ্ছি আর আমাদেরকে কারা নিয়ে যাচ্ছে। এটা আমাদের ভাবলেই মারামারি বন্ধ হয়ে যাবে। তাই অনুরোধ করছি আপনাদের কাছে, যদি বড় নেতারা এসি রুমে চা খেতে পারে, আপনারা অন্তত যদি এসি রুমের টাকা থাকে খাবেন, আর যদি না থাকে আপনারা কি করবেন, নন এসিতে চা খাবেন। সকলে ভালো থাকবেন।